সবাইকে বাংলা ক্লাসে স্বাগত জানাচ্ছি। তো আমাদের আজ আলোচ্য বিষয় হচ্ছে জ্যোতিচিহ্ন বা বিরাম চিহ্ন। তো জ্যোতিচিহ্ন বলতে যেটা বোঝায় একটা বাক্যের অর্থ সুস্পষ্টভাবে ফুটিয়ে তোলার জন্য বা একটা বাক্যের বা শুধু বাক্যের যেটাই বলি বাক্যের অর্থ সুস্পষ্টভাবে তুলে ধরার জন্য বাক্যের মাঝে বা শেষে কিছু সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয় যে বিরতি দেওয়ার জন্য। তো ওই যে সাংকেতিক চিহ্নটা ব্যবহার করা হয় সেই সাংকেতিক চিহ্নটাকেই বলা হয় মূলত জ্যোতিচিহ্ন। আর জ্যোতিচিহ্নর অবশ্যই ব্যবহার রয়েছে, যেহেতু আমাদের বর্তমান কালে যে সাহিত্যের যে বিভিন্ন বিচিত্র দিক রয়েছে, যেমন উপন্যাস, গল্প, প্রবন্ধ, নাটক, এই ধরনের যে কথা সাহিত্যগুলো রয়েছে এখানে জ্যোতিচিহ্নর প্রচুর ব্যবহার রয়েছে। আর জ্যোতি চিহ্ন ছাড়া বাক্যের অর্থটাকে সম্পূর্ণভাবে প্রকাশ করা সম্ভব হয়ে থাকে না, এজন্য জ্যোতি চিহ্ন দরকার হয়ে থাকে। আর জ্যোতি চিহ্নের যে বাংলা জ্যোতি চিহ্ন বা বিরাম চিহ্নের প্রবর্তক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তিনি ইংরেজি থেকে যে বাংলায় জ্যোতি চিহ্নের যে ব্যবহার করেছিলেন, আমরা জানি ইংরেজি সাহিত্য বা ইংরেজি ভাষায় জ্যোতি চিহ্নের বহু পূর্বেই ব্যবহার ছিল। তো আমাদের বাংলা সাহিত্যে জ্যোতি চিহ্নের ব্যবহারটা অনেক পরে এসেছে। আগে যেমন মধ্যযুগে, প্রাচীন যুগে বাংলা কাব্য বা কবিতা ছিল, তো তখন যে একটা চরণ বা লাইনের শেষে দুই দাড়ি এক দাড়ি ব্যবহার করা হতো। এখন আর ওইভাবে দুই দাড়ি ব্যবহার করা হয় না, এখন একটা দাড়ি ব্যবহার করা হয় যদি বাক্যটা সম্পূর্ণ হয়। আমরা জানি বিবৃতিমূলক বাক্যের শেষে একটা দাড়ি চিহ্ন ব্যবহার করা হয়। তো বাংলায় অনেকগুলো জ্যোতি চিহ্ন রয়েছে, অনেকে 13-14টা বলে। তো আমি চেষ্টা করব যে কয়েকটি জ্যোতিচিহ্নের, যেটা হচ্ছে জ্যোতিচিহ্নের নাম, তার বাংলা অর্থটা কি এবং ইংরেজিতে তাকে কি বলা হয় এবং আকৃতির জায়গায় দেখবো যে একমাত্র যেমন ইংরেজিতে দাড়ি চিহ্নটি নেই, কিন্তু বাংলা দাড়ি চিহ্নটি রয়েছে। যেমন বাংলায় কমা বললে ইংরেজিতে কমা একই রকম, অর্থাৎ জিনিসটা কি, বা নোট অফ ইন্টারোগেশন এমনটা। কিন্তু বাংলা ইংরেজিতে যেমন একটা বাক্যের শেষে, একটা সার্টেন সেন্টেন্সের শেষে ফুল স্টপ দেওয়া হয়, কিন্তু বাংলা যেটা হয়, বাংলায় দেওয়া হয় একটা দাড়ি চিহ্ন। তো এই বিষয় ছাড়া প্রায় একই জিনিস, তবে দাড়ি এবং ফুল স্টপের জায়গায় একটু আলাদা। তবে শুরু করছি। যেমন কমার যে বাংলাটা অর্থটা আছে, যেমন এটাকে বলা হচ্ছে পাদচ্ছেদ, ইংরেজি নাম কমা। আকৃতিটা কেমন? অবশ্যই এরকম। আর এটা যে কোনো শব্দের, যেমন আমি এখানে লিখলাম বাংলা, এই শব্দটা লিখলাম বাংলা, এই কমাটা পাদচ্ছেদ মানে কি, এই নিচের দিক হবে, এই জন্য এটার বাংলা অর্থটা হচ্ছে পাদচ্ছেদ, নিচে হবে, নিচে, একটু মাথায় রাখবো কমা। এবার আসি, যেমন দাড়ি, কমার পরে আমি লিখি সেমিকোলন শব্দটা লিখি, সেমিকোলন শব্দ, এটা হচ্ছে অর্ধছেদ এর ইংরেজি নাম সেমিকোলন। আর চিহ্নটা হবে, আকৃতিটা হবে এরকম, বা সাংকেতিক চিহ্নটা এইভাবে ধরলাম। আবার একটা শব্দ লিখলাম বই, আমি যদি আরো কিছু লিখি তখন আমাকে এই নিচে এখানে পাদচ্ছেদ দিয়ে তারপরে এখানে একটা ফুল স্টপ এভাবে দিলে বুঝবো যে কি, এটা কি হবে, এটা হচ্ছে সেমিকোলন। এবার আসছি দাড়িকে বলা হচ্ছে একটা পূর্ণজ্যোতি। বাংলায় 4টি পূর্ণজ্যোতি রয়েছে, তার মধ্যে দাড়ি একটি পূর্ণজ্যোতি। এটা হচ্ছে তাহলে কি হবে, অবশ্যই পূর্ণচ্ছেদ বলা হয় এটাকে, পূর্ণচ্ছেদ দাড়ির এটা দেখবো আমরা, ইংরেজিটা বলে ফুল স্টপ। এখানে আমরা চিহ্নটা দেবো, যেহেতু বাংলায় এভাবে দেবো, আর ইংরেজিতে যদি হতো তাহলে এইভাবে একটা বিন্দু দিতাম। তো এখানে বিন্দুর, আবার বাংলায় বিন্দুর ব্যবহার রয়েছে, এজন্য আমি এখানে ইংরেজিতে বিন্দুর একটা ব্যবহার রয়েছে। তো এখানে দাড়ি চিহ্নটা রাখলাম, যেহেতু আমরা বাংলাটা পড়তেছি এজন্য দাড়ি চিহ্নটা রাখলাম, অর্থাৎ এইটা অনুযায়ী হচ্ছে ফুল স্টপ নয়। প্রশ্ন বা
জিজ্ঞাসা চিহ্ন, জিজ্ঞাসা চিহ্ন, প্রশ্ন বা জিজ্ঞাসা চিহ্ন, এটাকে একই একই জিনিস বলা যায়, যে একই জিনিস, যে প্রশ্ন বা বোধক, প্রশ্ন বাচক দিতে পারি, প্রশ্নবাচক চিহ্ন একই জিনিস চিহ্ন। অর্থটা এখানে যেমন পরীক্ষায় এসে থাকে যে কমার বাংলা অর্থটা কি, পাদচ্ছেদ, সেমিকোলন সহ অর্ধচ্ছেদ, দাড়ি ক্ষেত্রে হচ্ছে পূর্ণচ্ছেদ, এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। কিন্তু এখানে প্রশ্ন বা জিজ্ঞাসা চিহ্ন যেটা প্রশ্নবাচক চিহ্ন, এটা একই জিনিস। তো এখানে আছে নোট অফ ইন্টারোগেশন, নোট, এটার ইংরেজি আছে নোট অফ ইন্টারোগেশন, নোট অফ ইন্টারোগেশন। তো আমরা এই চিহ্নটা এইভাবে দিতে পারি, নোট অফ ইন্টারোগেশন। এবার আসি বিস্ময় চিহ্ন, বিস্ময় চিহ্ন, বিস্ময় চিহ্ন, এটা হচ্ছে বিস্ময় সূচক চিহ্ন, যেটা অর্থটা হচ্ছে বিস্ময় সূচক চিহ্ন। এটা অতটা গুরুত্বপূর্ণ না বাংলা অর্থের ক্ষেত্রে, যেমন এই তিনটার কথা বারবার বলছি, পাদচ্ছেদ, অর্ধচ্ছেদ, পূর্ণচ্ছেদ। তো এই দুটো জায়গায় প্রশ্ন বা জিজ্ঞাসা চিহ্ন, এখানে এটা প্রশ্নবাচক চিহ্ন বলেছি, এবার এখানে বিস্ময় চিহ্ন বলার পর আবার বিস্ময় সূচক লিখেছি, একই জিনিস। তো এখানে বেশি জটিলতা হবে না। তাহলে এখানে এটার ইংরেজিটা হচ্ছে নোট অফ ইন্টারোগেশন, নোট অফ ইন এক্স, এখানে হচ্ছে নোট অফ এক্সক্লেমেশন। আমরা এইটা চিহ্নটা দেবো এইভাবে, এটা হচ্ছে আকৃতি। এবার আসি কোলন, কোলনের বাংলা একটা অর্থ আছে, যেমন দৃষ্টান্ত ছেদ, দৃষ্টান্ত, আমরা জানি দৃষ্টান্ত হচ্ছে উদাহরণ, দৃষ্টান্ত ছেদ, এটার ইংরেজি কোলন, বাংলা আছে যেমনটা, ইংরেজি উচ্চারণ একই, কোলন। আর এটা মনে করো দৃষ্টান্ত ছেদ, অর্থাৎ দৃষ্টান্ত বোঝাবো, উদাহরণ, সেক্ষেত্রে আমরা এখানে কোলনটা এইভাবে দিব। আমরা এখানে একটা বিষয় মনে রাখতে হবে, যখন বিসর্গ বলা হয় তখন এইভাবে হয়, অর্থাৎ ভিতরে ফাঁকা থাকে, একটা বৃত্তের মতো হয়। আর যখন কোলন বলা হয় জাস্ট দুটো বিন্দু হবে, উপরে নিচে দুটো বিন্দু হবে, এটা হচ্ছে কোলন আর এটা হচ্ছে বিসর্গ। আমরা অনেক সময় বলি যে লেখার সময় কি করি, যেমন দেখি যে বিষয়, বিষয় লেখার আবেদনপত্র বা যেখানে, তখন এইভাবে দিই। তো বিষয় শব্দের পরে কখনো এই বিসর্গ চিহ্ন বসে না, অবশ্যই এখানে কি বসে, কোলন। অথবা আমরা বলি যে যেমন, যেমন যেহেতু বলা হচ্ছে এটা একটা দৃষ্টান্ত সেট বা উদাহরণ চিহ্ন, তো আমরা যেমন বলে এইভাবে লিখি, তো এটা আমাদের ভুল হয়ে যায়। এই জায়গা থেকে আমরা সচেতন হব। এখানে অবশ্যই আমরা দুটো বিন্দু, উপরে নিচে বিন্দু ব্যবহার করবো, যেটা হচ্ছে কোলন হিসেবে গণ্য হবে। এবার আসি ড্যাশ, ড্যাশ, এটাকে বলা হচ্ছে কি বাক্য সংগতি চিহ্ন, বাক্য সংগতি চিহ্ন, একটা বাক্যের সাথে একটা বাক্য জুড়ে দেওয়া হয় এই চিহ্নের দ্বারা। ড্যাশ যেটা আছে ইংরেজি আছে ড্যাশ, এভাবে আছে ইংরেজি। আর ড্যাশ চিহ্নটা একটু, এই যে দাগটা একটু বড় হবে যখন আমি এখানে হাইফেন লিখবো, ড্যাশের পর যখন হাইফেন লিখবো, হাইফেন, হাইফেন যেটা হচ্ছে এখানে যখন এটা হবে, এটা হচ্ছে শব্দ সংযোগ চিহ্ন, শব্দ সংযোগ চিহ্ন। এটা হচ্ছে বাক্য সংগতি চিহ্ন, হচ্ছে কি দুটো বাক্যকে যুক্ত করে দিল। আর এখানে হচ্ছে শব্দ সংযোগ চিহ্ন। আমরা জানি দ্বন্দ্ব সমাস যেটা আছে, দ্বন্দ্ব সমস্ত পদে যেখানে এই হাইফেনের ব্যবহার করা হয়, যেমন নাক, কান, গলা, যদি এইভাবে বলা হয় তাহলে মাঝখানে হাইফেন ব্যবহার করতে পারি আমরা। এখানে এটা ইংরেজিটা আছে হাইফেন, হাইফেন। আর এই যে ড্যাশ যে চিহ্নটা, এই চিহ্নটা একটু বড় ছিল, আর এটি একটু ছোট হবে, ছোট হবে, একটু মাথায় রাখবো। আমরা হাইফেন দেওয়ার সময় অনেক সময় অনেকে অনেক বড় একটা দাগ দাগ কাটা হয় বা রেখাংশ দেওয়া হয়, সেটা ঠিক না। অবশ্যই এটা একটু মানানসই এবং ছোট হবে, ড্যাশ থেকে অনেক ছোট, একটু মাথায় রাখবো। এবার আসি
উদ্ধার চিহ্ন বা ঊর্ধ্বকমা একটু মুছে নিই। উদ্ধার চিহ্ন বা উদ্ধৃতি চিহ্ন যেটা আমরা বলতে পারি, বা ঊর্ধ্বকমা, উদ্ধার চিহ্ন বা ঊর্ধ্বকমা, ঊর্ধ্বকমা এটাকে এটা বাংলা অর্থ হচ্ছে উদ্ধৃতি চিহ্ন, উদ্ধৃতি চিহ্ন। ইংরেজি নাম হচ্ছে কোটেশন মার্ক, কোটেশন মার্ক, কোটেশন মার্ক ইংরেজি নাম। আর এটা দুই রকম হতে পারে। প্রথম যেটা হবে, যে কমাটা হবে সেটা হচ্ছে নিচের দিক যাবে, আবার পরের যেটা হবে উপর থেকে শুরু হবে এইভাবে। এটা সিঙ্গেল কোটেশন। আর যদি এটার আবার আছে ডবল, অর্থাৎ আগে নিচের দিক দুটো, আবার এই পাশে দুটো উপর থেকে। এটা আমরা ভুল করি অনেক সময়, এইভাবে এইভাবে আর এইভাবে এইভাবে দেওয়া হয়, তখন হচ্ছে ভুল হয়ে যায় জিনিসটা। তো একটা এইভাবে যাবে, নিচের দিক যাবে, অর্থাৎ উল্টো এক। এটা হচ্ছে কি, আমি যদি এইভাবে এক লিখি, জাস্ট ঘুরে যাবে, উল্টে যাবে, এইভাবে দিতে হবে, অর্থাৎ নিচে নিচে এখানে দিতে হবে গোলটা, আর এখানে উপরে হবে, ডান পাশে উপরে, বাম পাশে আছে নিচের দিক। এইটা মাথায় রাখবো, কোটেশন মার্ক বা উদ্ধরণ চিহ্ন। এটা একটা সিঙ্গেল, একটা হচ্ছে ডবল। তো এইগুলো সম্পর্কে আলাদা ক্লাস হবে। এবার আসি বন্ধনী চিহ্ন। বন্ধনী চিহ্ন, বন্ধনী চিহ্ন যেটা একই অর্থ, এখানে বন্ধনী চিহ্ন বলা হয়, বন্ধনী চিহ্ন। আর ইংরেজিতে বলা হয় ব্র্যাকেটস, ব্র্যাকেটস। এখানে আছে তিন প্রকার আছে। যেমন আমরা এটা জানি যে ফার্স্ট ব্র্যাকেট, এটা এই ফার্স্ট ব্র্যাকেটটা কোনো কিছু ব্যাখ্যা দেওয়া অর্থে এই ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করা হয়ে থাকে। সেকেন্ড ব্র্যাকেট আছে এভাবে, তারপরে হচ্ছে থার্ড ব্র্যাকেট, এগুলো হচ্ছে গণিতের সময় কাজে লাগে। তবে সাহিত্যে যেটা লাগে, সাহিত্যে এই ফার্স্ট ব্র্যাকেট এটা কাজে লাগে, কারণ হচ্ছে যখন কোনো লেখনী লেখার সময় কোনো কিছু অতিরিক্ত অর্থ মানে বোঝায় দেওয়ার জন্য আমরা এই ব্র্যাকেট চিহ্নটা ব্যবহার করে থাকি। ফার্স্ট ব্র্যাকেট যেটা বলা হয় বন্ধনী চিহ্ন হয়ে গেল। এবার হচ্ছে বিন্দু চিহ্ন, বিন্দু চিহ্ন, বিন্দু চিহ্ন। এটা যেটাকে বলা হচ্ছে কি শব্দ সংক্ষেপ, এটা গুরুত্বপূর্ণ। শব্দ সংক্ষেপ, শব্দ সংক্ষেপ। বিন্দু চিহ্ন যেহেতু ফুল স্টপের মতো, এখানে একটু গুরুত্বপূর্ণ। আর এটা ইংরেজি নাম হচ্ছে ডট, ডট অর্থাৎ একটা বিন্দু হবে। আমরা যখন MBBS লিখি, MBBS অর্থাৎ MBBS এভাবে লিখলাম, অর্থাৎ সংক্ষিপ্ত রূপ, শব্দের সংক্ষিপ্ত রূপ বোঝানোর জন্য এই ডট চিহ্নটি ব্যবহার করা হয়েছে। অবশ্যই এটা একটা গুরুত্ব রয়েছে। আর ডট যেটা ফুল স্টপ যেটা আছে, সেটা হচ্ছে এই বিন্দুই, কিন্তু একটা বাক্যের শেষে গিয়ে ব্যবহৃত হবে, যেটা অ্যাসার্টিভ সেন্টেন্সে ব্যবহৃত হয়। এইটা ডট চিহ্নটা হয়ে গেল। এবার আসি ত্রিবিন্দু, এটা গুরুত্বপূর্ণ। ত্রিবিন্দু, ত্রিবিন্দু বা পূর্ণলোপ, ত্রিবিন্দু বা পূর্ণলোপ, ত্রিবিন্দু বা পূর্ণলোপ যেটা, এটা হচ্ছে বাক্য সংক্ষেপ। এটা কাজ হচ্ছে বাক্য সংক্ষেপ করে দেওয়া হবে। আমরা জানি এটাকে এলিপসিস বলা হয়, ইংরেজিতে বলা হয় এলিপসিস। আর এখানে চিহ্নটা হচ্ছে এভাবে 1 2 3। আমরা অনেক সময় বলছি আমি বাড়িতে গিয়ে, কথাটা বলে থেমে গেলাম, আমি বাড়িতে গিয়ে, তারপর এখানে ডট ডট ডট, এখানে দাড়ি চিহ্ন দিলাম। তার মানে কি এখানে কিছু গ্যাপ আছে, কিছু রয়ে গেছে, তাই না? এটা মাথায় রাখতে হবে।
অর্থাৎ এখানে বাক্যটা সংক্ষেপ হয়ে গেছে, সংক্ষেপে এখানে আরো কিছু রয়েছে, এটা বোঝাচ্ছে আকাঙ্ক্ষা রয়ে গেছে। এই ত্রিবিন্দু ইংরেজি নাম হচ্ছে এলিপসিস, এলিপসিস। আর এটা বাংলা অর্থটা হচ্ছে বাক্য সংক্ষেপ। আর বিন্দু চিহ্ন যখন আসবে ডট, তার বাংলা অর্থটা হচ্ছে কি শব্দ সংক্ষেপ। এটা মাথায় রাখবো। এবার আসছি যে বিকল্প চিহ্ন, বিকল্প চিহ্ন, বিকল্প চিহ্ন, বিকল্প চিহ্ন যেটাকে বাংলাটা হচ্ছে বিকল্প চিহ্ন, বাংলাটাকে বলা হচ্ছে বিকল্প চিহ্ন। বিকল্প চিহ্ন, তো এটার এটা হচ্ছে স্ল্যাশ, ইংরেজিটা হচ্ছে স্ল্যাশ, স্ল্যাশ। তো এখানে যেটা হবে বিকল্প চিহ্নটা আমরা যদি এইভাবে দিই, অর্থাৎ যদি বলি কম অথবা বেশি, এভাবে যদি লিখি কম অথবা বেশি, যেটা যদি এইভাবে দিতে পারি, কোনটা হবে আসলে সেই ক্ষেত্রে যে এইটা অথবা ওইটা একটা কিছু হবে, কম বেশি না, কম বেশি বিপরীত শব্দ, তো একটা বা একটা হবে, সেই অর্থে আমরা বিকল্প চিহ্ন ওটা ব্যবহার করি যখন আমরা একটা শব্দ অর্থ লিখি। যেমন আকাশ দেখলাম, আকাশ বা গগন, একটা তো হবেই, এটা এটা অথবা এটা হবেই, যেটা নেই দুটোই, দুটোই হতে পারে, বিকল্প ছিল। এই ছিল আজকের আলোচনা যে বিরাম চিহ্ন বা জ্যোতিষ চিহ্ন, তার ইংরেজি নাম বা বাংলা অর্থ এবং তা আকৃতি। আরেকটা বিষয় হচ্ছে যে ইলেক চিহ্ন, যেটা বলা হয় ইলেক, মানে একটা আছে ইলেক, ইলেক মানে লোভ চিহ্ন, ইলেক বা লোভ বলা হয়, লোভ চিহ্ন যেটা, এটা সম্পর্কে একটু বলি। যেমন আমরা বলে রাখি যে দুইটি, দুইটি শব্দটাকে যখন আমি দুটি লিখবো, তখন এখানে একটা কমা ব্যবহার করা হয়, যেটা হচ্ছে কি, এটা হচ্ছে লোভ চিহ্ন, লোভ চিহ্ন, বারবার বলছে এটা হচ্ছে লোভ চিহ্ন। এই ক্ষেত্রে এখানে কোন একটা বর্ণ লোভ পেয়েছে, এটা বোঝাতে এই ইলেক চিহ্নটা ব্যবহার করা হয়। তাহলে আমরা অনেকগুলো দেখলাম যে কমা, কমার পরে দেখলাম হচ্ছে সেমিকোলন, দাড়ি, প্রশ্ন বা জিজ্ঞাসা সূচক চিহ্ন, তারপর হচ্ছে বিশ্ব চিহ্ন, কোলন, ড্যাশ, হাইফেন, উদ্ধার চিহ্ন, বন্ধনী চিহ্ন, ত্রিবিন্দু, বিন্দু, বিকল্প চিহ্ন, ইলেক। এই নিয়ে অনেকগুলো দেখানো। আর একটা কথা বলছিলাম যে দাড়ির যে ব্যবহারটা এখনো অনেক বইতে রয়েছে, যে এক দাড়ি দুই দাড়ি, যেটা হচ্ছে কবিতার ক্ষেত্রে ব্যবহার করা হয়, কিন্তু কথার সাথে এটা ব্যবহার করা হয় না, বা প্রবন্ধে, ছোট গল্প বা উপন্যাসে ডবল যে দাড়িটা আছে সেটা ব্যবহার করা হয় না। তো এই যে জ্যোতিষ চিহ্ন হচ্ছে আরো কিছু বিষয় আসা আছে, এবং এগুলোর ব্যবহার সম্পর্কে আগামী ক্লাসগুলোতে ধারাবাহিকভাবে জ্যোতিষ চিহ্নের ব্যবহার সম্পর্কে আলোচনা করব। তো সবাইকে সেই ক্লাসগুলো দেখার আহ্বান জানিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি। সবাইকে শুভরাত্রি, ধন্যবাদ।